ভারতে ধনী হওয়া মানেটা ঠিক কি? শুধু ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো শূন্য, নাকি এর চেয়েও বেশি কিছু? আসলে সম্পদ এখানে শুধু সংখ্যা নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি। আজ আমরা এই উৎস উপকরণের ভিত্তিতে বিশ্লেষণ করব যে ভারতের সমাজের বিভিন্ন স্তরে ধনী হওয়ার অনুভূতিটা ঠিক কেমন। আচ্ছা, চলুন শুরু করা যাক। শুরুতেই এই সংখ্যাটা দেখুন। ভারতের মোট সম্পদের 40.1%, মানে প্রায় অর্ধেকটাই রয়েছে দেশের মাত্র 1% মানুষের হাতে। ভাবা যায়, এই চরম বৈষম্যই আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। তো আমাদের মূল প্রশ্ন এটাই, সংখ্যার কচকচানি থেকে বেরিয়ে এসে চলুন আমরা মানুষের অভিজ্ঞতার দিকে তাকাই। মানে এই সম্পদটা আসলে ফিল করতে কেমন লাগে, অনুভূতিটা কি? একটা তথ্য দিই, শুনলে হয়তো চমকে যাবেন। ভারতে আয় করেন এমন মানুষদের মধ্যে একদম ওপরের 10%-এর মধ্যে থাকতে গেলে মাসে কত আয় করতে হয় জানেন? মাত্র 25,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই তথ্যটাই আসলে বুঝিয়ে দেয় যে আমরা যে স্তরগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তাদের মধ্যকার ফারাকটা ঠিক কতটা আকাশ-পাতাল। তো চলুন আমরা এই মই বেয়ে ওঠা শুরু করি। আর শুরুটা করব একেবারে নিচ থেকে, যেখানে দেশের বিশাল সংখ্যক মানুষ বাস করেন। আর তাদের জীবনের অনুভূতিটাকে যদি একটা শব্দে বলতে হয়, সেটা হলো অনিশ্চয়তা। এই স্তরের জীবনটা অনেকটা প্রতিদিনের একটা কঠিন খেলা, যেখানে দিনের শেষে ক্যাশ ফ্লো মেলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ভুলের কোনো জায়গা নেই। যে কোনো একটা আর্থিক ধাক্কা, ধরুন হঠাৎ অসুস্থতা, সবকিছু তছনছ করে দিতে পারে। তাই মানুষ পুরোপুরি নির্ভর করে একটা ভাঙাচোরা সরকারি ব্যবস্থার উপর, আর প্রায় জড়িয়ে পড়ে ভয়ঙ্কর বেঁচে থাকার ঋণের ফাঁদে, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। এই অনিশ্চয়তার সবচেয়ে বড় ভয়টা কি? এই সংখ্যাটা দেখুন, 2। এর মানে কি? এর মানে হলো প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে প্রায় 2 জন মানুষ শুধু চিকিৎসার খরচ জোগাতে গিয়ে গরিব হয়ে যান। ভাবুন একবার, ভয়টা ঠিক কতটা বাস্তব। বিহারের 8 সন্তানের মা কুন্তি দেবীর এই একটা কথাই যেন পুরো স্তরের মানুষের অনুভূতিটা বলে দেয়। সামান্য আয় শুরু করার আগে তার জীবন কেমন ছিল তা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমি কেউ ছিলাম না। এখানে লড়াইটা শুধু টাকার নয়, লড়াইটা আত্মমর্যাদা আর পরিচয়েরও। আচ্ছা, এবার মই বেয়ে এক ধাপ ওপরে ওঠা যাক, দ্বিতীয় স্তরে। মজার ব্যাপার হলো, পরিসংখ্যানের খাতায় এরা কিন্তু দেশের শীর্ষ 10%-এর মধ্যে পড়ে। কিন্তু তাদের অনুভূতিটা মোটেও ধনী হওয়ার নয়, বরং তাদের অনুভূতিটা হলো আটকে পড়ার। এই স্তরের মানুষদের অবস্থা বোঝানোর জন্য একটা দারুণ কথা আছে। আকাঙ্ক্ষা, বিল আর সামাজিক প্রত্যাশার বারমুডা ট্রায়াঙ্গেলে আটকে পড়া। কি নিখুঁত বর্ণনা, তাই না? একদিকে ভালো থাকার স্বপ্ন, অন্যদিকে মাসের পর মাস বিল মেটানোর চাপ, আর তার উপর সমাজের হাজারটা প্রত্যাশা। এই তিনের মাঝে তারা যেন একদম পিষে যাচ্ছে। এই আটকে পড়ার অনুভূতিটা কেন হয় সেটা এই টেবিলটা দেখলে স্পষ্ট হয়ে যাবে। ধরুন একজন বেতনভুক্ত চাকুরিজীবী, যিনি মাসে 1 লাখ টাকা আয় করেন আর ট্যাক্স দেন। অন্যদিকে একজন অসংগঠিত ক্ষেত্রের ব্যবসায়ী, যার পারিবারিক আয় হয়তো 98,000 টাকা। তিনি আর ট্যাক্স দেন না, উল্টে সরকারি ভর্তুকিও পান। ফলে কি হচ্ছে? বেশি আয় করেও হাতে ব্যবহার করার মতো টাকা কিন্তু বেতনভুক্ত মানুষটিরই কম। এটাই হলো সেই ফাঁদ। আর এই স্তরের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো এক বিশেষ ধরনের ঋণ। এটাকে বলা হয় আকাঙ্ক্ষার ঋণ। এই ঋণ কিন্তু পেটের দায়ে নেওয়া নয়। এই ঋণ নেওয়া হয় পরের প্রজন্মকে নিজেদের শ্রেণীতে টিকিয়ে রাখার জন্য বা আরেকটু উপরে তোলার জন্য। যেমন ধরুন ছেলেমেয়েদের দামি প্রাইভেট স্কুলের খরচ বা পরিবারের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করা। আর এই আকাঙ্ক্ষার ঋণের দুটো প্রধান কারণকে বলা যেতে পারে মধ্যবিত্তের নীরব ঘাতক। 1, প্রাইভেট স্কুলে পড়ানোর বিপুল খরচ, যা প্রায় 30 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। আর 2, চিকিৎসার খরচ, যা বছরে প্রায় 15% হারে বাড়ছে। একসময় যা প্রয়োজন ছিল, এখন সেটাই যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এই স্তরের জীবনে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, একটা বৈপরীত্য। এখানে গৃহকর্মী রাখা বা অনলাইনে খাবার অর্ডার করা, এই ধরনের বিলাসিতাগুলো বেশ সস্তা। কিন্তু বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানীয় জল বা হাঁটার জন্য একটা ভালো ফুটপাথ, এই মৌলিক প্রয়োজনীয়তাগুলোই যেন অমিল। কি অদ্ভুত, তাই না? এতক্ষণ আমরা কথা বললাম অনিশ্চয়তার আটকে পড়া নিয়ে। এবার চলুন এক লাফে এমন একটা জগতে যাই যেখানে সব দুশ্চিন্তার কোনো জায়গাই নেই। এটা হলো স্বাচ্ছন্দ্য, নিয়ন্ত্রণ আর ক্ষমতার জগৎ। স্তর 3, 4 এবং 5। শুরু করছি তৃতীয় স্তর দিয়ে। এখানকার মূল অনুভূতি হলো স্বাচ্ছন্দ্য। এখানে আর্থিক দুশ্চিন্তা শেষ, শুরু হয় আর্থিক অপটিমাইজেশনের খেলা। এই স্তরে জীবনটা কেমন? এখানে মাসে আয় 10 লাখ টাকারও বেশি। দুশ্চিন্তার বদলে মানুষ ভাবে টাকাকে আরও কিভাবে বাড়ানো যায়।
মানে সেভিংসটা আর বিপদের দিনের জন্য নয়, বরং বিনিয়োগের জন্য। খরচ করার ধরনও বদলে যায়। জিনিসপত্রের বদলে মানুষ অভিজ্ঞতা কেনে, যেমন বিদেশে ঘুরতে যাওয়া। এটাই হয়ে ওঠে স্ট্যাটাস সিম্বল, আর এর মাধ্যমে তারা ঢুকে পড়ে এক নতুন অভিজাত সামাজিক বৃত্তে। এবার চতুর্থ স্তর। এখানকার অনুভূতিটা হলো সুরক্ষা বা ইনসুলেশন। সম্পদ এখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়, যার তৃতীয় স্তরের মানুষকেও যে দৈনন্দিন ঝামেলাগুলো পোহাতে হয়, যেমন ট্রাফিক জ্যাম বা দূষণ, সেগুলো থেকে এদের বাঁচিয়ে রাখে। এই স্তরে এসে মানুষের ইচ্ছার ধরনটাই দেখুন কেমন বদলে যায়। তাদের শখের তালিকায় কি থাকে? বিলাসবহুল গাড়ি, শহরের সবচেয়ে দামি এলাকায় বাড়ি, দুষ্প্রাপ্য আর্ট কালেকশন, এমনকি প্রাইভেট জেট বা সুপারইয়ট। সাধারণ মানুষের প্রয়োজন থেকে এগুলো যেন লক্ষ লক্ষ মাইল দূরে। আর সবশেষে পঞ্চম স্তর। এখানকার অনুভূতিকে এক কথায় বলা যায় অমরত্ব। এখানে লক্ষ্যটা আর নিজের জীবনকাল নিয়ে নয়, লক্ষ্য হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদ আর ক্ষমতাকে টিকিয়ে রাখা। এটা হলো এক সত্যিকারের রাজবংশীয় জগৎ। আর এই অমরত্বের স্কেলটা একবার দেখুন। আগামী 10 বছরে ভারতে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে যে পরিমাণ সম্পদ যাবে, তার মূল্য হল $1.2 ট্রিলিয়ন। ভাবা যায়, এই বিপুল অর্থই এই পরিবারগুলোকে প্রায় অমর করে তোলে। কিন্তু কিভাবে এই অমরত্ব নিশ্চিত করা হয়? এর জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে, যাকে বলে ফ্যামিলি অফিস। এটা অনেকটা একটা কোম্পানির মতো, যার একমাত্র কাজ হলো একটা পরিবারের বিপুল সম্পদকে তাদের ব্যবসা থেকে আলাদা করে পেশাদারভাবে ম্যানেজ করা, যাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সম্পদ অটুট থাকে। তো এই যে আমরা 5টা স্তর ঘুরে এলাম, এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? পুরো আলোচনার সারমর্ম একটাই: সম্পদ মানেই হলো দূরত্ব। ভেবে দেখুন, দ্বিতীয় স্তরে অনুভূতিটা আটকে পড়ার কারণ নিচের স্তর থেকে তাদের দূরত্বটা খুব সামান্য আর নড়বড়ে। তৃতীয় স্তরে দূরত্বটা নিরাপদ। চতুর্থ স্তরে এটা দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে দূরত্ব। আর পঞ্চম স্তরে সেখানে দূরত্বটা সম্পূর্ণ কাঠামোগত এবং প্রজন্মগত। তাহলে শেষ প্রশ্নটা এটাই: সম্পদ কি আসলেই শুধু একটা সংখ্যা, নাকি এটা হলো অন্যদের কঠিন বাস্তবতা থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রাখা যায় তার ক্ষমতা? ভেবে দেখার মতো, তাই না?